আপগ্রেড ইউর সেলফ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। একটা ভীষণ গুরুত্বপূর্ণ দরকারি ক্লাস নিয়ে চলে এসেছি, ইন্ডিয়াস ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি। তো এই ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখবে, এটা আমার রিকোয়েস্ট। তোমরা ক্লাসগুলো সম্পূর্ণ দেখছো না আমি জানি, ক্লাসটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কত ধরনের তথ্যে ভরপুর এই ক্লাসটা। হয়তো এই ক্লাসটা একটা ক্লাসে সম্পূর্ণ আমি করতে পারবো না, তো পার্ট 2 পার্ট 3 আসলে অবশ্যই দেখবে। আর তোমাদের যাদের অতি পরিচিতরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটছে তাদেরকে অবশ্যই ক্লাসটা রেফার করবে, একটু শেয়ার করে দিও, এটা আমার রিকোয়েস্ট। কারণ আমি প্রফেশনাল, তো আমি ইউটিউবে ক্লাস দিই না প্রফেশনালি, আমি এমন ধরনের বিষয়গুলো দিয়ে থাকি যেগুলো ইউটিউবে সেভাবে আমাদের বাংলা মাধ্যমে নেই বা এমনি হিন্দিতেও তোমরা পাবে না। তো ডিফেন্স অ্যান্ড সিকিউরিটির উপর এইভাবে গুছানো নোট বা গুছানো একটা ক্লাস তোমরা পাবে না সাধারণত। আমি সেই জন্য এটা ক্লাসটাকে তৈরি করেছি যেন তোমাদের উপকারে আসে। সেই জন্য যারা তোমাদের বন্ধুবান্ধব আছে ওদেরকে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও, আর তোমরা অবশ্যই ক্লাসটাকে লাইক আর তোমাদের মতামত শেয়ার করো আমাকে, আর কতটা বেটার করা যায়। তো তোমরা দেখলে বুঝতে পারবে ক্লাসে কত কী রয়েছে। প্রায় 31টা পেজ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে। তো এত তথ্য একদিনে হবে না, একটা ক্লাসে হবে না, তো পার্ট 2 তোমরা অবশ্যই দেখবে। আর এই ক্লাসের পিডিএফ পাবে কী করে সেটা আমি অবশ্যই ক্লাসের মাঝখানে বা শেষের দিকে অবশ্যই বলে দেবো। তোমরা অবশ্যই সেটা দেখবে, এটা ফলো করো, সেই জন্য ক্লাসটা তোমরা দেখবে। তো লেটস স্টার্ট ইন্ডিয়াস ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি। আমরা দেরি করছি না, ক্লাসটা শুরু করছি তাহলে। তো শুরু করা যাক। দেখো, ভারতের নিরাপত্তা ও সেনাবাহিনী। তো তোমরা দেখছো কী আছে, প্রথমে যেটা আমরা দেখবো সেটাই দেখবো হচ্ছে আমাদের যে মন্ত্রণালয়, আমাদের ডিফেন্স মিনিস্ট্রি। ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? নাম হচ্ছে বলবন্ত সিং। বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কে? রাজনাথ সিং। আর প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? আমাদের ইন্দিরা গান্ধী। তিনি প্রাইম মিনিস্টারশিপের সঙ্গে তিনি এই যে মন্ত্রণালয় অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়টা নিজের কাছে রেখেছিলেন। তো ফার্স্ট ওমেন ডিফেন্স মিনিস্টার ছিলেন হচ্ছে আমাদের ইন্দিরা গান্ধী, ঠিক আছে না? যদি প্রশ্ন আসে ভারতের প্রথম স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মহিলা প্রতিরক্ষা মন্ত্রীকে, তাহলে অ্যান্সার হবে আমাদের কি? নির্মলা সীতারামন। অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তিনি 2017 থেকে 19 সাল পর্যন্ত ছিলেন। বর্তমানে তিনি আমাদের ভারতের অর্থমন্ত্রী। খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ভারতের প্রথম বাঙালি প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? যেহেতু বাঙালি, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট নাম একটা, প্রণব মুখার্জি। আমরা নেক্সট আসবো। এই যে 2025-26 যে বাজেট পেশ হলো, এই বাজেটে ডিফেন্সের জন্য বাজেট কত রাখা হয়েছে? এটা রেকর্ড মাত্রা একটা ডিফেন্সে বাজেট রাখা হয়েছে এবছর। তো কত দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ এখান থেকে 6.81, অর্থাৎ প্রায় মোটামুটি 7 লক্ষ কোটির কাছাকাছি, 6.8 লাখ ক্রোড়। এত টাকা এবার 2025-26 জন্য ডিফেন্সের জন্য বরাদ্দ করা হয়েছে। তো তোমরা একটা ডাটা যদি দেখতে পাবে দেখবে, এই যে দেখো আমাদের 2013-14 ছিল কত? প্রায় 2.5 লক্ষ কোটি টাকার মতো। এটা ইনক্রিজ হয়েছে প্রায় 6.81 লক্ষ কোটি টাকা। কতটা বৃদ্ধি পেয়েছে? 2.6 টাইমস, অর্থাৎ 2.6 গুণ বৃদ্ধি পেয়েছে। নিচে তোমরা দেখতে পাচ্ছ ভারত, আমাদের মিলিটারি স্ট্রেংথের যে কথা বলি, সামরিক শক্তির যে কথা বলা হয়, তাহলে ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক হচ্ছে 4th অ্যাকর্ডিং টু গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025। 2025-এর গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান সামরিক শক্তির দিক থেকে 4th। তার প্রথম কি আমাদের? আমরা জানি প্রথম হচ্ছে আমাদের USA, তারপর হচ্ছে আমাদের কি রাশিয়া, অ্যান্ড দেন চায়না, তারপর হচ্ছে আমাদের ইন্ডিয়া। ইয়েস, নেক্সটে আসছি আমরা। খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখবে। এই যে আমাদের ভারতের সশস্ত্র বাহিনী, যাকে আমরা আর্ম ফোর্স বলছি, আর্ম ফোর্স, এই সশস্ত্র বাহিনী কোন মন্ত্রণালয়ের অধীনে? এবার তোমরা দেখো এই যে আর্ম ফোর্স, এর মধ্যে কে কে পড়ছে? ইন্ডিয়ান আর্মি অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী, ইন্ডিয়ান এয়ারফোর্স ভারতীয় বিমান বাহিনী, ইন্ডিয়ান নেভি ভারতীয় নৌবাহিনী, অ্যান্ড ইন্ডিয়ান কোস্টগার্ড ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এই 4 বাহিনীকে নিয়ে হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী, ঠিক আছে কি না? আর এই সশস্ত্র বাহিনী তাহলে কার আন্ডারে থাকে, কোন মন্ত্রণালয়ের আন্ডারে? সেটা হচ্ছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর হোম মিনিস্ট্রি অর্থাৎ গৃহ মন্ত্রণালয়ের অধীনে যে থাকে আমাদের, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, ঠিক আছে না? সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এটাকে ক্যাফ বলছি। আর এই বাহিনীর আরেকটা নাম কি তোমরা দেখে রাখো, লিখে দিই এখানটায়। আমাদের হচ্ছে আমাদের বলি না প্যারামিলিটারি, ঠিক আছে না? প্যারামিলিটারি।
এই যে আমাদের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, কে কে রয়েছে এর মধ্যে? বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স আইটিবিপি, আসাম রাইফেলস সশস্ত্র সীমাবল, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, আর ন্যাশনাল সিকিউরিটি গার্ড, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এই যে 7টা হচ্ছে আমাদের প্যারামিলিটারি অর্থাৎ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ যে বাহিনী তার অন্তর্গত। তাহলে এই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী কোন মন্ত্রণালয়ের অধীনে? সেটা হচ্ছে আমাদের গৃহ মন্ত্রণালয়। বর্তমানে তোমরা বলবে আমাদের গৃহ মন্ত্রণালয়ের মন্ত্রীকে, হোম মিনিস্টার সবাই জানি আমরা যে আমাদের অমিত শাহ। তোমরা দেখতে পাচ্ছ চিফ অফ ডিফেন্স স্টাফ। এবার চিফ অফ ডিফেন্স স্টাফ, এই চিফ অফ ডিফেন্স স্টাফ যে রয়েছে আমাদের, এর শুরুবাত 2020 সাল থেকে। 2020 সালে শুরুবাত আমাদের, 2020 সাল থেকে শুরুবাত। আর প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন? দেখতে পাচ্ছি আমরা বিপিন রাওয়াত। বিপিন রাওয়াত তিনি প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। ঠিক আছে, খুব ভালো কথা। প্রশ্ন হচ্ছে এই চিফ অফ ডিফেন্স স্টাফের কাজ কি? চিফ অফ ডিফেন্স স্টাফের কাজ হচ্ছে এই যে সশস্ত্র বাহিনী, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং আমাদের ভারতীয় যে নৌবাহিনী, এই 3 বাহিনীর মধ্যে সংযোগ সাধন করা, সংযোগ স্থাপন করা এবং তাদের মধ্যে কার্যকারিতা মানে যে কোনো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আমাদের চিফ অফ ডিফেন্সের প্রধান কাজ। যেন যুদ্ধকালীন অবস্থায় এই 3 বাহিনীর মধ্যে একটা সংযোগ স্থাপন থাকে, সংযোগ স্থাপন করা যায়। কথায় কী হচ্ছে না হচ্ছে, কারণ আমরা 1971-এর যে যুদ্ধ, ইন্দো পাকিস্তান ওয়ার, তো সেই যুদ্ধে কিন্তু আমরা একটা তালমিল মানে ছন্দযুক্ত তালমিল পাইনি আমরা একটা, তো তার জন্য অনেক সমস্যা ফেস করতে হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে। তো সেখান থেকেই আমাদের ইন্ডিয়ান যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে সিদ্ধান্ত নিয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ তৈরি করা, যার কাজ হবে এই 3 বাহিনীকে একত্রে যুক্ত করে রাখা, একটা কানেকশন তৈরি করা। তো বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে ভারতের? নাম হচ্ছে আমাদেরকে অনিল চৌহান, মনে রাখবে। এবার আমরা আসবো ইন্ডিয়ান আর্মি সম্বন্ধে। ইন্ডিয়ান আর্মি ভারতের সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় শাখা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি। স্টাবলিশ 1895 সালে, সদর দপ্তর নতুন দিল্লি, নিউ দিল্লি। মোটোটা অবশ্যই মনে রাখবে। মোটো কি? মোটো হচ্ছে আমাদের সেবা পরমধর্ম। হ্যাঁ, সেবা পরমধর্ম মানে কি? সার্ভিস বিফোর সেলফ। বর্তমান চিফ অফ ডিফেন্স বর্তমান চিফ অফ আর্মি স্টাফকে মনোজ পান্ডে। তোমরা যারা ক্লাসটা পড়ে দেখবে, বেশ কিছুদিন পর দেখবে, তারা কিন্তু এই যে চিফ বা প্রধান কর্মকর্তা এগুলো কিন্তু তোমরা দেখবে, চেক করে নেবে কে আছে বর্তমানে। খুব গুরুত্বপূর্ণ ডেট তোমরা দেখো, 15 জানুয়ারি 1949 সালে। 15 জানুয়ারি 1949 কী হয়? আমাদের ব্রিটিশ কমান্ডার ইন চিফ জেনারেল নাম হচ্ছে স্যার FRR বুচার। সেই FRR বুচারের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর কমান্ড দায়িত্ব গ্রহণ করেন কে? আমাদের জেনারেল KM কারিয়াপ্পা। জেনারেল KM কারিয়াপ্পা। তো জেনারেল KM কারিয়াপ্পা প্রথম দায়িত্বভার গ্রহণ করেন অ্যাজ আ ইন্ডিয়ান হিসাবে ভারতের সেনাবাহিনীর প্রধান কমান্ড। সেই জন্য এই 15 জানুয়ারিকে কী করি আমরা? 15 জানুয়ারিকে আমরা মনে রাখার জন্য আমরা ইন্ডিয়ান আর্মি ডে, সেনা দিবস হিসেবে পালন করি। তো তাহলে ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন? আমাদের KM কারিয়াপ্পা। ঠিক আছে না? নেক্সটে চলে আসি। কার্যাবলী তো দেখছো তোমরা, কার্যাবলী। এবার আমরা এই যে ভারতীয় সেনাবাহিনী আছে কিনা, ভারতীয় সেনাবাহিনী কিন্তু 7টা কমান্ডে বিভক্ত। এর কটা কমান্ড রয়েছে? 7টা কমান্ড রয়েছে। তো 7টা কমান্ড অবশ্যই তারা মনে রাখবে। 7টা কমান্ড কী কী? যেমন দেখো, ওয়েস্টার্ন কমান্ড এর হেডকোয়ার্টার চান্দি মন্দির। ইস্টার্ন কমান্ড কলকাতা। নর্দার্ন কমান্ড উধমপুর। সাউদার্ন কমান্ড পুনে হবে। সাউথ ওয়েস্টার্ন কমান্ড জয়পুর। দেখো, খুব ইম্পর্টেন্ট, ট্রেনিং কমান্ড খুব আসে। ট্রেনিং কমান্ডটা কোথায়? সিমলাতে রয়েছে। আর সেন্ট্রাল যে কমান্ড রয়েছে সেটা হচ্ছে আমাদের লখনৌ। সেন্ট্রাল কমান্ড, ট্রেনিং কমান্ড খুব পরীক্ষায় এসে থাকে। তো তোমরা যদি মনে হয় তোমাদের একবার তোমার ম্যাপটা তোমরা দেখে নাও, এই ম্যাপে তোমরা দেখতে পারো। হ্যাঁ, ইয়েস, দেখে নেবে। এবার আমরা আসি ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ারফোর্স কত সালে স্থাপিত হয়? এস্টাবলিশ কবে হয়? ইয়েস, এস্টাবলিশ হয়ে যাচ্ছে আমাদের 8ই অক্টোবর 1932 সালে। 8ই অক্টোবর 1932 সালে। এর মোটো হচ্ছে নব স্পর্শম দীপ্তম, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। তো অবশ্যই মোটোগুলো পড়বে, নীতিবাক্যগুলো পড়বে। আর এই যে নীতিবাক্যটা কোথা থেকে নেওয়া হয়েছে? শ্রীমদ্ ভগবদ গীতা থেকে নেওয়া হয়েছে। টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, নব স্পর্শম দীপ্তম। বর্তমান প্রধান কর্মকর্তা চিফ অফ ইন্ডিয়ান এয়ারফোর্সকে অমরপ্রীত সিং। অমরপ্রীত সিং, IPS অমরপ্রীত সিং।
তো কাজ তো জানি যে ভারতীয় আকাশপথ তার সীমা সুরক্ষিত রাখার জন্য বিমান বাহিনী নিয়োগ করা হয় এবং সশস্ত্র যুদ্ধের সময় সকল প্রকার যুদ্ধ বিমান পরিচালনা করা এর অন্যতম প্রধান কাজ। তো দেখো কী দেখা যায়, ফাদার অফ ইন্ডিয়ান নেভি। আচ্ছা, এখানে ইন্ডিয়ান নেভি ঢুকে গেছে, তবে আমি বলে দিই তোমাকে, এরপরে আমরা আসবো ইন্ডিয়ান নেভিতে। এখানে এয়ারফোর্সে ঢুকে গেছিলো ভুল করে। ফাদার অফ ইন্ডিয়ান নেভি কাকে বলা হয়? ছত্রপতি শিবাজী মহারাজকে ফাদার অফ ইন্ডিয়ান নেভি। দেখো এই যে ইন্ডিয়ান এয়ারফোর্স, যেহেতু আমাদের 8ই অক্টোবর 1932 সালে প্রতিষ্ঠিত হয়, সেই জন্য 8ই অক্টোবর আমরা কী করি? ইন্ডিয়ান এয়ারফোর্স ডে হিসেবে আমরা পালন করে থাকি। এই ইন্ডিয়ান এয়ারফোর্সের আমাদের কটা রয়েছে? আচ্ছা, এখান থেকে ইন্ডিয়ান সেনাবাহিনী হবে না, এটা আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স হবে, ঠিক আছে না? আমাদের কী বলবো, আমাদের বায়ুসেনা হবে এটা আমাদের, ঠিক আছে না? আমাদের হবে বায়ুসেনা। এই বায়ুসেনার কটি কমান্ড রয়েছে? যেমন সেনাবাহিনীর 7টা কমান্ড রয়েছে, ঠিক বায়ুসেনারও রয়েছে আমাদের 7টা কমান্ড। তো 7টা কমান্ড একটু দেখে নেবো আমরা কী কী, দেখো তোমরা। যেমন কি ওয়েস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার নিউ দিল্লি, ইস্টার্ন কমান্ড শিলং রয়েছে, খুব আসি ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার শিলং মেঘালয়ের। সেন্ট্রাল এয়ার কমান্ড হচ্ছে প্রয়াগরাজ। দেখো নাম শুনে কিন্তু তোমরা একটু গুলিয়ে ফেলতে পারো। সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে প্রয়াগরাজ থাকবে। সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ড হচ্ছে আমাদের গান্ধীনগর গুজরাট। সাউদার্ন এয়ার কমান্ড হচ্ছে তিরুবনন্তপুরম কেরালা। ট্রেনিং কমান্ড খুব ইম্পর্টেন্ট, ট্রেনিং কমান্ড হচ্ছে বেঙ্গালুরু কর্ণাটক। আর মেনটেন্যান্স কমান্ডও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাগপুর মহারাষ্ট্র। তাহলে এয়ারফোর্সের 7টা কমান্ড রয়েছে, সেনাবাহিনীরও 7টা কমান্ড ছিল আমাদের। এবার এখানে দেখবো আমরা ভারতের প্রথম চিফ অফ এয়ার স্টাফ বা এয়ারফোর্স কে ছিলেন। খুব গুরুত্বপূর্ণ নাম একটা দেখতে পাচ্ছ তোমরা, এয়ার মার্শাল সুব্রত মুখার্জি। সুব্রত মুখার্জি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান চিফ অফ এয়ার স্টাফ। অর্থাৎ তাহলে আমাদের ভারতের যে বায়ুসেনার প্রধান কর্মকর্তা ছিলেন হচ্ছে আমাদের সুব্রত মুখার্জি, নামটা মনে রাখবে। এবার আমরা আসি হচ্ছে ইন্ডিয়ান নেভি। ইন্ডিয়ান নেভি কত সালে স্থাপিত হয়? 1950 সালে। হেডকোয়ার্টার মুম্বাই। এর মোটো হচ্ছে শাম ন বরুণা। এর ইংলিশ হচ্ছে মে দ্য লর্ড অফ ওয়াটার বি অসপিসিয়াস আনটু আস। এই যে শাম নো বরুণা, এই সংস্কৃত যে ওয়ার্ডগুলো, এই কথা থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে আমাদের তৈতরীয় উপনিষদ থেকে নেওয়া হয়েছে। বর্তমানে প্রধান কর্মকর্তাকে আমাদের অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। এই যে প্রধান পদে যিনি আছেন, এটা কিন্তু কিছুদিন পর চেঞ্জ হবে। যারা তোমরা ক্লাসটা অনেক দিন পর দেখছো, অবশ্যই বর্তমান কর্মকর্তাকে এটা চেক করে নেবে তোমরা গুগল থেকে। আর নেভির কাজ তো দেখতে পাচ্ছ তোমরা কী হতে পারে। আর আমরা নেভি ডে কবে পালন করি? নেভি ডে পালন করেছি আমরা 4 ডিসেম্বর, ইন্ডিয়ান নেভি ডে। সেনাবাহিনীর 7টা কমান্ড, এয়ারফোর্সের 7টা কমান্ড ছিল। নৌবাহিনীর কমান্ড সংখ্যা কয়টা? নৌবাহিনীর কমান্ড হচ্ছে 3টে। ওয়েস্টার্ন কমান্ড মুম্বাই রয়েছে, ইস্টার্ন কমান্ড রয়েছে বিশাখাপত্তনম নর্থ কলকাতা, আর সাউদার্ন নাভাল কমান্ড হচ্ছে আমাদের কোচিতে রয়েছে কেরালা। তো আমরা সেনাবাহিনী দেখলাম, প্রধান সশস্ত্র বাহিনীর প্রধান যে 3টে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স আর হচ্ছে আমাদের ইন্ডিয়ান নেভি। এই 3টে সেনাবাহিনী, এই 3 বাহিনী নিয়ে পড়লাম। এবার এই 3 বাহিনীর যে র্যাঙ্ক, বিভিন্ন পদাধিকারগণের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা একটু জানবো, খুব ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে তোমরা দেখবে। দেখো সবার প্রথমে দেখতে পাচ্ছি কি আমাদের ইন্ডিয়ান আর্মির র্যাঙ্ক। হ্যাঁ, তো সবচেয়ে বড় যেটা র্যাঙ্ক তো দেখতে পাচ্ছ, এখানে মার্ক করি তোমাকে, এই দেখতে পাচ্ছ, এই যে আমি এখানে করলাম, এই যে করলাম ফিল্ড মার্শাল। এই ফিল্ড মার্শাল র্যাঙ্কটা কী বলতো? এটা আমাদের কি, এটা হচ্ছে একটা আমাদের একটা সাম্মানিক একটা পদ, সাম্মানিক একটা র্যাঙ্ক। অবসরকালীন এই র্যাঙ্কটা দেওয়া হয়ে থাকে। সাধারণত যারা আমাদের সেনাবাহিনী যারা জেনারেল থাকেন, যিনি প্রধান কর্মকর্তা, তাদেরকে দেওয়া হয়ে থাকে বিশেষ অবদানের জন্য। তো এটা ফিল্ড মার্শাল, এটা আমাদের অ্যাক্টিভ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করাকালীন বা চলাকালীন কিন্তু এই যে র্যাঙ্কটা নয়, এটা অবসরকালীন সাম্মানিক একটা র্যাঙ্ক, এটা মনে রাখবে। তো এমনি যে আমরা বলি, তাহলে সবার দেখো তোমাকে দেখে নাও। তাহলে 1 নম্বর র্যাঙ্ক কোনটা আমাদের? 1 নম্বর র্যাঙ্ক হচ্ছে আমাদের ফিল্ড মার্শাল। 2 নম্বর জেনারেল, তিনি আমাদের বর্তমানে জেনারেলকে, ইন্ডিয়ান আর্মি জেনারেলকে, এটা তোমরা কমেন্ট করে জানাবে যে আমরা করেছি। তারপর 3 হচ্ছে আমাদের লেফটেন্যান্ট জেনারেল, 4 হচ্ছে মেজর জেনারেল, 5 হচ্ছে ব্রিগেডিয়ার। এখান থেকে কী বলতে, এখান থেকে, হ্যাঁ এই যে এখান থেকে পুরো ব্যাপারটা হচ্ছে আমাদের কী বলতে, এখান থেকে হচ্ছে আমাদের এটা ফ্ল্যাগ অফিসার্স, প্রথম 5 জন। তার মধ্যে আমাদের এটা বললাম, এটা আমাদের ফিল্ড মার্শাল হচ্ছে আমাদের পুরোপুরি একটা সাম্মানিক র্যাঙ্ক। তারপর যে কর্নেল, হ্যাঁ, তারপর যে লেফটেন্যান্ট কর্নেল, তারপর মেজর, তারপর ক্যাপ্টেন, তারপর হচ্ছে লেফটেন্যান্ট। এই যে আমাদের 10টা র্যাঙ্ক। তার মধ্যে 1 নম্বর র্যাঙ্কটা কী বললাম, এটা হচ্ছে শুধু সম্মান প্রদানকারী একটা র্যাঙ্ক, আর কিচ্ছু নয়, ঠিক আছে না? এবার দেখবে এই যে ফিল্ড মার্শাল বলা হলো তোমাদেরকে, এই ফিল্ড মার্শাল, 1 সেকেন্ড, বাইরে খুব হাওয়া করছে। এই যে ফিল্ড মার্শাল, তো ভারতের সেনাবাহিনীর প্রথম 2 জন ব্যক্তি, 2 জন আমাদের
ব্যক্তি যারা কি পেয়েছেন এই ফিল্ড মার্শাল সাম্মানিক পদটা পেয়েছেন তাদের নামগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। দেখো যেমন কী কী নাম রয়েছে এখানে আমাদের শ্যাম মানিক শাহ। শ্যাম মানিক শাহকে দেওয়া হয়েছে এই সম্মান, এই সাম্মানিক পদটা কত সালে? 1973 সালে। আর কে এম কারিয়াপ্পা যিনি ভারতের প্রথম সেনাবাহিনীর প্রধান ছিলেন তাকে দেওয়া হয়েছে 1986 সালে, ঠিক আছে কি না? আর মানিক শাহকে কেন দেওয়া হয়েছে? আমাদের 1971 সালের মনে পড়ছে 1971 সালের ইন্দো পাকিস্তান যুদ্ধ, সে সময় বিশেষ একটা অবদান রাখার জন্য শ্যাম মানিক শাহকে দেওয়া হয়েছে। এবার আসবো আমরা নেক্সট আমরা আসবো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে এয়ারফোর্স, সেই ইন্ডিয়ান এয়ারফোর্সের যে আমাদের র্যাঙ্ক সেটা দেখবো। তো ইন্ডিয়ান এয়ারফোর্সের র্যাঙ্কটা আমরা সেভাবে দেখি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা, মোটামুটি এই যে এখান থেকে এই প্রথম যে 5টা রয়েছে, যেটা 1 2 3 4 5, এগুলো যে ফ্ল্যাগ অফিসার, এর মধ্যে প্রথম জন মার্শাল অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, মার্শাল অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স যে রয়েছে আমাদের, এটা কি এই যে এটা কিন্তু এটা হচ্ছে সাম্মানিক একটা র্যাঙ্ক, ঠিক আছে না? এটা সাম্মানিক র্যাঙ্ক, এটা অ্যাক্টিভ র্যাঙ্ক নয়। অ্যাক্টিভ র্যাঙ্ক হচ্ছে আমাদের এখান থেকে শুরু, কোথা থেকে শুরু? এই যে এয়ার চিফ মার্শাল, এয়ার মার্শাল, তারপরে আসবে এয়ার ভাইস মার্শাল, তারপর এয়ার কমান্ডোর, তারপরে আসবে আমাদের সিনিয়র অফিসার আর জুনিয়র অফিসার। যেমন 6 নম্বরে আসবে আমাদের গ্রুপ ক্যাপ্টেন, 7 নম্বরে উইং কমান্ডার, স্কোয়াড্রন লিডার, তারপর ফ্লাইট লেফটেন্যান্ট, তারপর ফ্লাইং অফিসার, এই হচ্ছে র্যাঙ্ক। এবার ভারতীয় যে বায়ুসেনার আমাদের এয়ার চিফ মার্শাল এই যে অর্জন সিং, এই অর্জন সিংকে 2002 সালে সাম্মানিক এই মার্শাল অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স এই পদে সম্মানিত করা হয়। ওহো, বিশাল হাওয়া বাইরে, 1 সেকেন্ড। কারণ দেখছি কি এবার ইন্ডিয়ান নেভি, এই যে তখন থেকে বললাম যে সাম্মানিক যে সাম্মানিক র্যাঙ্কটা ইন্ডিয়ান আর্মিতে দুজনকে দেওয়া হয়েছে, শ্যাম মানিক শাহ আর কে এম কারিয়াপ্পা। আর আমরা দেখলাম কি আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে একজনকে দেওয়া হয়েছে, অর্জন সিংকে দেওয়া হয়েছে। বাট ইন্ডিয়ান নেভিতে এই সাম্মানিক যে র্যাঙ্কটা এখনও পর্যন্ত কেউ পায়নি বলেই আমরা এখানে 9টা র্যাঙ্ক পাবো। এই যে এখান থেকে রয়েছে আমাদের ফ্ল্যাগ অফিসার র্যাঙ্ক, ঠিক আছে কি না? তো তোমরা দেখে নাও এখান থেকে। তো এটা হচ্ছে আমাদের 1 2 3 4, কারণ 5 এখানে 5 হয়ে যেত, 5 জন ফ্ল্যাগ অফিসার থাকেন। বাট এখানে যেহেতু আমাদের সবচেয়ে উঁচু সবচেয়ে সম্মানজনক যে র্যাঙ্কটা সেটা কিন্তু কেউ পাননি বলে এখানে 4 জনের নাম পাচ্ছি আমরা। তারপর হচ্ছে ক্যাপ্টেন 5, কমান্ডার 6, লেফটেন্যান্ট কমান্ডার হচ্ছে 7, তারপর হচ্ছে আমাদের লেফটেন্যান্ট হচ্ছে 8, আর সাব লেফটেন্যান্ট 9 এবং 10 হচ্ছে মিডশিপম্যান। ব্যাস, এই নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো এবার আমাদের ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে সাম্মানিক যে র্যাঙ্ক, তার নাম কি? র্যাঙ্কটার নাম কি? এই র্যাঙ্কটার নাম তোমরা দেখতে পাচ্ছ, অ্যাডমিরাল, ইন্ডিয়ান নেভি অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট। তাহলে কি ইন্ডিয়ান নেভি অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট, এটা মনে রাখবে। ইয়েস, আমরা চলে আসি নেক্সট। এবার পড়বো কি, তারপর 3 বাহিনী যাওয়ার পর এবার পড়বো হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড, যেটাও সশস্ত্র বাহিনীর অংশ। এই ইন্ডিয়ান কোস্ট গার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে আমাদের 1977 সালে, নিউ দিল্লি হেডকোয়ার্টার। বর্তমান যে ডিরেক্টর জেনারেল রয়েছেন পরমেশ শিবমানি, নামটা তোমরা চেক করে নেবে সবাই তোমরা, পরমেশ শিবমানি। উদ্দেশ্য, এটি ভারত সরকারের একটি সংস্থা যারা ভারতীয় জাতীয় এবং আন্তর্জাতিক জলভাগ সংলগ্ন অঞ্চল ও একচেটিয়া যে অর্থনৈতিক অঞ্চল EEZ রয়েছে সেখানে নজরদারি করে এবং নিরাপত্তার কাজে এরা যুক্ত থাকে এই সংস্থা। ইয়েস, এই বাহিনী। আচ্ছা, আমরা সশস্ত্র বাহিনী পড়লাম। এবার যেটা পড়বো সেটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। এই যে প্যারামিলিটারি বললাম, সেই প্যারামিলিটারি সম্বন্ধে আমি একটু ফাস্ট পড়বো, কিছু স্কিপ করবো, তোমরা দেখে নিও। আমি তো রোল করতে করতে যাচ্ছি, স্ক্রোল করতে করতে। তো তোমরা দেখো আসাম রাইফেলস, এখান থেকে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখবে তোমরা, ওল্ডেস্ট প্যারামিলিটারি ফোর্স। এই যে ভারতীয় যে পুলিশ বাহিনী রয়েছে, সশস্ত্র পুলিশ বাহিনী, তার সবচেয়ে ওল্ডেস্ট প্যারামিলিটারি বা সবচেয়ে পুরনো আর্ম পুলিশ ফোর্স হচ্ছে আমাদের হচ্ছে এই আসাম রাইফেলস। 1835 সালে প্রতিষ্ঠিত হয়। হেডকোয়ার্টারটা খুব ইম্পর্টেন্ট, হেডকোয়ার্টার কিন্তু নট গুয়াহাটি বা আসামের কোনো শহর, এটা হচ্ছে আমাদের মেঘালয়ের শিলংয়ে। আর এর মোটো কি? এর মোটো হচ্ছে ফ্রেন্ডস অফ দ্য হিল পিপল। বর্তমান ডিরেক্টর জেনারেল হচ্ছে বিকাশ লাখেরা। কোথায় এরা, মানে কোন দেশের সঙ্গে এরা, কোন দেশের সীমান্তে এরা আমাদের ভারতকে নিরাপত্তা দেয়? এরা হচ্ছে আমাদের মায়ানমারের সীমানাকে এরা সুরক্ষিত করে। ইয়েস, নেক্সট আমরা পাচ্ছি কি, নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স। 1965 1 ডিসেম্বর এস্টাবলিশ হয়। এর মোটো হচ্ছে ডিউটি আনটু ডেথ, অর্থাৎ জীবন পর্যন্ত কর্তব্য। বর্তমান ডিরেক্টর জেনারেল হচ্ছে দলজিৎ সিং চৌধুরী। আর ভারতের সঙ্গে বাংলাদেশ পাকিস্তানের যে সীমানা, সেই সীমানাকে সুরক্ষিত করা হচ্ছে এই বিএসএফের কাজ। ইয়েস, নেক্সট আমরা আসবো হচ্ছে আমাদের ITBP, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ। 1962 সালে স্থাপিত হয়, প্রতিষ্ঠিত হয় 1962 সালে। এর যদি আমরা পড়ি, এর মোটো কি?
শৌর্য দৃঢ়তা কি দৃঢ়তা কর্মনিষ্ঠা, অর্থাৎ শৌর্য দৃঢ়তা কর্মনিষ্ঠা। আচ্ছা, এর বর্তমান ডিরেক্টর জেনারেলকে রাহুল রাজগোত্রা। হ্যাঁ, কার্যাবলী যে বলি, ভারতের সঙ্গে তিব্বত সংলগ্ন অর্থাৎ চীনের সীমান্ত রক্ষা করা হচ্ছে এই বাহিনীর কাজ। ভারতের সঙ্গে চীন যে বর্ডার, সেই বর্ডারে এরা পাহারা দিয়ে থাকে আমাদের আইটিবিপি, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর তারপরে নেক্সট আমরা আসবো সশস্ত্র সীমাবল। সশস্ত্র সীমাবল 1963 সালে স্থাপিত হয় এবং এর মোটো যে সার্ভিস, সিকিউরিটি অ্যান্ড ব্রাদারহুড। বর্তমান যে ডিরেক্টর জেনারেল অমৃত মোহন প্রসাদ। ভুটান আর নেপাল, ভারতের সঙ্গে ভুটান নেপাল সীমান্তে এরা পাহারাদারের কাজ করে। পাহারাদার বলা ভুল হচ্ছে, অ্যাকচুয়ালি এই সীমান্তে তারা ভারতকে এরা রক্ষা করে, এই ভারতের সঙ্গে ভুটান নেপালের সীমান্ত রক্ষা করে, সরি, ইয়েস। এবার তোমরা আসবে হচ্ছে কি নেক্সট, যেটা যারা সেই সমস্ত ছেলেপেলেরা খুব লড়াই করছে এসএসসি জিডি পাওয়ার জন্য, তারা এই যে ফোর্স, এই যে বাহিনী রয়েছে আমাদের কেন্দ্রীয় পুলিশ বাহিনীর, এই পুলিশ বাহিনী দ্বারা যান প্রাণ দিয়ে চেষ্টা করে যেন এই পুলিশ বাহিনী দ্বারা যেন চান্স পায়। তার জন্য একটু অবশ্যই কাট অফটা বেশি ওঠে, তো তোমরা সবাই চেষ্টা করো, সবার হবে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ। কাজটা বলি প্রথমে, কাজ হচ্ছে যেমন দেখো তোমরা, কেন্দ্রীয় সরকারের একটি আধা সামরিক সংস্থা। কেন্দ্রীয় সরকার বিভিন্ন সরকারি কারখানা, বিমানবন্দর, দিল্লি মেট্রো, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা প্রদান করা এই বাহিনীর কাজ। এবার 1969 সালে স্থাপিত হয়। এর যদি আমরা বলি মোটো প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি, সংরক্ষণ এবং সুরক্ষা। ডিরেক্টর জেনারেল হচ্ছে নীনা সিং। যে বললাম ডিরেক্টর জেনারেলগুলো তোমরা একটু চেক করে নেবে, কিন্তু একটু অবশ্যই চেক করে নেবে। নেক্সট আমরা আসবো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, খুব ইম্পর্টেন্ট একটা পুলিশ ফোর্স। এই যে পুলিশ ফোর্স রয়েছে, এই পুলিশ ফোর্স স্থাপিত হয় 1939 সালে এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লি। হেড হচ্ছে রাজেন্দ্র সিং ভাট্টি। সার্ভিস অ্যান্ড লয়ালটি, খুব ইম্পর্টেন্ট একটা আমাদের রয়েছে, লোগো রয়েছে, এই মোটো রয়েছে, সেবা আর নিষ্ঠা। আজ কি কেন্দ্র শাসিত অঞ্চল রাজ্যগুলিকে ওই সমস্ত রাজ্যগুলিতে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা হচ্ছে এই বাহিনীর প্রধান কাজ। প্রতিষ্ঠাকালের নাম ছিল ক্রাউন রিপ্রেজেন্টেটিভস পুলিশ এবং 1949 সালে গিয়ে এর নাম হয়ে যায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য মনে রাখবে, ভারতে যে এই যে প্যারামিলিটারি, তার মধ্যে 7টা প্যারামিলিটারির মধ্যে সবচেয়ে বৃহত্তম আধা সামরিক বাহিনী হচ্ছে আমাদের এই সিআরপিএফ। ওকে, এবার আমরা আসবো ন্যাশনাল সিকিউরিটি গার্ড। নাম তো শুনেছি তোমরা, ন্যাশনাল সিকিউরিটি গার্ড 7 নম্বর। এই ন্যাশনাল সিকিউরিটি গার্ড 1984 সালে স্থাপিত হয়। মোটো কি বলেছে, মোটো সর্বোত্তম সুরক্ষা, অর্থাৎ সর্বোত্তম সুরক্ষা, সব জায়গায় সর্বশ্রেষ্ঠ সুরক্ষা প্রদান করা হচ্ছে এর উদ্দেশ্য, সেখান থেকে মোটোটা নেওয়া। এবার কার্যাবলীতে বুঝতে পারছে সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা এবং অভ্যন্তরীণ গোলযোগ থেকে রাষ্ট্রগুলিকে রক্ষা করা। এই ন্যাশনাল সিকিউরিটি গার্ড অলসো নোন অ্যাজ ব্ল্যাক ক্যাট, অবশ্যই আমরা ব্ল্যাক ক্যাট, কোন প্যারামিলিটারি ব্ল্যাক ক্যাট নামে পরিচিত হচ্ছে আমাদের এই ন্যাশনাল সিকিউরিটি গার্ড। যেমন আমি সিআরপিএফ একটা কথা বলি, এই যে তোমরা নাম শুনছো না, কোবরা, এই কোবরা কিন্তু বিশেষ একটা প্রশিক্ষিত এক বাহিনী আমাদের ভারতের। সেই বাহিনী কোন প্যারামিলিটারি অন্তর্গত, কোন প্যারামিলিটারি একটা বিশেষ ফোর্স, এটা হচ্ছে আমাদের সিআরপিএফ। আসবো যদি আলোচনায় আমরা এই যে কমান্ডো চলে এসেছি, কমান্ডো কাদের বলা হয়? একজন কমান্ডো হলো সুপ্রশিক্ষিত হালকা অস্ত্র সজ্জিত পদাতিক বা বিশেষ বাহিনীর সৈনিক, যারা জল হতে স্থল, মানে জল স্থল সব জায়গায় প্যারাশুটিং এই সমস্ত কিছুর মাধ্যমে দুর্গম পথ পাড়ি দিয়ে শত্রুপক্ষের উপর হামলা চালাতে সক্ষম সৈনিক হচ্ছে কমান্ডো। তো এই কমান্ডো দল, এই কমান্ডো বাহিনী প্রথম তৈরি করে কোন দেশ? সেটা হচ্ছে আমাদের এই গ্রেট ব্রিটেন। ওকে, মনে রাখবে যে গ্রেট ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। এর ভারতের কতগুলো বিশেষ কমান্ডের নাম আমরা জানবো, যেমন ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এটা কিন্তু আমাদের প্যারামিলিটারির মধ্যে পড়ে, নিজেই একটা আমাদের বিশেষ সিকিউরিটি ফোর্স। তো এর সম্বন্ধে আমরা বলা হয়ে গেছে, তোমরা দেখবে। আর বিশেষ অবদান যদি বলি এই ন্যাশনাল সিকিউরিটি গার্ড কবে প্রতিষ্ঠিত হয়? 1984 সালে। কেন হয়? ভারতে আমরা জানি ইন্দিরা গান্ধীকে প্রথম অপারেশন ব্লু স্টার 1984 সালে হয়। এই অপারেশন ব্লু স্টার হওয়ার কারণে অমৃতসর স্বর্ণমন্দিরে এই অপারেশন ব্লু স্টারের প্রতিবাদ স্বরূপ শিখ সম্প্রদায়ের কিছু মানুষ কী করে আমাদের ইন্দিরা গান্ধীকে হত্যা করে 1984। তারপরেই কিন্তু প্রয়োজন হয় এই ন্যাশনাল সিকিউরিটি গার্ডের। 1984 সালে ন্যাশনাল সিকিউরিটি গার্ড প্রতিষ্ঠিত হয়। আর জানি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সেনারা ব্ল্যাক ক্যাটস নামে পরিচিত। এর নোটেবল যে অপারেশন বলি, বিশেষ কোনো কাজ, তাহলে হচ্ছে দেখো বিশেষ কাজ অপারেশন ব্ল্যাক টর্নেডোর মতো অপারেশন এটা করেছে ডিউরিং 26/11 জানা আছে 2008 সালে 26/11 মুম্বাই তাজ হোটেলের যে দুর্ঘটনা, মানে জঙ্গি হানা, ভারতের একটা কালো দিন।
ইয়েস। তারপর মার্কোস, এই যে মার্কোস বিশেষ আমাদের বাহিনী, আমাদের ইন্ডিয়ান যে নেভি আছে, ইন্ডিয়ান নেভির একটা বিশেষ বাহিনী। দেখো মার্কোস কথা থেকে এসছে, মেরিন কমান্ডোস থেকে এসে মার্কোস। তো আর দ্য স্পেশাল ফোর্স ইউনিট অফ ইন্ডিয়ান নেভি। প্রশ্ন আসতে মার্কোস তাহলে কোন সেনার মধ্যে পড়ে? ইন্ডিয়ান নেভির মধ্যে পড়ে। হ্যাঁ, এরা কার্গিল ওয়ার, তারপর হচ্ছে অপারেশন ক্যাকটাস করতে সাহায্য করেছিল এই বাহিনী। মার্কোস 1927 সালে তৈরি হয়। তারপর দেখো তোমরা কি আছে এখানে, প্যারা স্পেশাল ফোর্স। এই যে প্যারা স্পেশাল ফোর্স, এর কাজ হচ্ছে কি? প্যারা স্পেশাল ফোর্সের অনেক ভাগ রয়েছে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা বিশেষ একটা কি প্যারাসুট রেজিমেন্ট, ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনাবাহিনীর বিশেষ প্যারাসুট রেজিমেন্ট। যুদ্ধ বিমান থেকে প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়া যে কোনো জায়গায়। তো এই হচ্ছে এদের কাজ, ইন্ডিয়ান আর্মির মধ্যে পড়ে কিন্তু এটা। হ্যাঁ, পড়বে প্যারা স্পেশাল ফোর্স। যে প্যারাসুট যে রেজিমেন্ট রয়েছে এটা কার? এটা আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সে নয়, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মির, কিন্তু এটা অবশ্যই মনে রাখবে। নোটেবল ওয়ার্ক হচ্ছে এটা। এই যে 2016 সালে কি হয়, 2016 সালে আমাদের সার্জিক্যাল স্ট্রাইক করা হয় পাকিস্তানে। তো সার্জিক্যাল স্ট্রাইক যে হয়, সেখানে বিশেষ বড় অবদান রাখে আমাদের এই প্যারা স্পেশাল ফোর্স, প্যারাসুট রেজিমেন্ট। ব্যাস, বিমান থেকে নেমে এরা কী করে? সার্জিক্যাল স্ট্রাইক করে। তো মোস্ট ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এটা মনে রাখবে। আর এই প্যারা স্পেশাল ফোর্সের স্লোগান যদি কি, ম্যান অ্যাপার্ট এভরি ম্যান অ্যান্ড এম্পোরার। আমাদের নেক্সটে আসবো, সেটা হচ্ছে আমাদের গারুদ কমান্ডো ফোর্স। এই গারুদ কমান্ডো ফোর্স আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বিশেষ বাহিনী। দেখো ইন্ডিয়ান এয়ারফোর্সের বিশেষ বাহিনী, ঠিক আছে কি না? ডিফেন্ড, ডিস্ট্রয় অ্যান্ড ডেলিভার হচ্ছে এর স্লোগান। নোটেবল কাজ কি? পাঠানকোট এয়ারবেস অ্যাটাক যে করেছিল আমাদের পাকিস্তানি জঙ্গিরা, তার রেসপন্স হিসেবে এই গারুদ কমান্ডো ফোর্স বড় একটা ভূমিকা পালন করে। তারপরে যে কোবরা, এই যে কোবরা হচ্ছে আমাদের কি একটা সিআরপিএফ ইউনিট দেওয়া আছে। এই সিআরপিএফ ইউনিট, ঠিক আছে কি না? তো এরা কিন্তু কি জঙ্গল ওয়ারফেয়ার মানে কি পুরো ঘন বন জঙ্গলে যুদ্ধ করার কৌশল নীতি, অর্থাৎ গেরিলা ট্যাকটিক্স যদি বলি, গেরিলা ট্যাকটিক্সে কিন্তু এরা কি গেরিলা যুদ্ধ পদ্ধতিতে কিন্তু পারদর্শী এক সেনাবাহিনী, যারা কি নকশালবাদীদের বিরুদ্ধে কাজ করে। ভিক্টোরি অর ডেথ হচ্ছে স্লোগান। নেক্সট আমরা আসবো হচ্ছে ঘাতক। এই ঘাতকদের রয়েছে, ঘাতক আমাদের ইন্ডিয়ান আর্মির একটা বিশেষ স্পেশাল পুলিশ ফোর্স। তারপর তোমাদের হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপস, তোমরা খুব দেখেছো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের বিশেষ যারা ভিআইপি ব্যক্তিত্ব, তাদেরকে প্রোটেকশন দেওয়ার কাজ হচ্ছে আমাদের এই এসপিজি। তো মোস্ট ইম্পর্টেন্ট এই এসপিজি কবে প্রতিষ্ঠিত হয়? এটা প্রথমে 1988। কারণটা হচ্ছে 1988 হওয়ার কারণ আফটার দ্য কি লেখা আছে, আফটার দ্য অ্যাসাসিনেশন অফ রাজীব গান্ধী যখন হত্যা হয়, রাজীব গান্ধীকে হত্যা হওয়ার পর প্রয়োজন হয় যে না, আমাদের একটা বিশেষ প্রোটেকশন ফোর্স দরকার। তার জন্যই এসপিজি, স্পেশাল প্রোটেকশন গ্রুপ ফোর্স তৈরি হয়। নেক্সট আমাদের আসবে কি এসএফএফ, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। এই যে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স রয়েছে, এরা একটা বিশেষ প্যারামিলিটারি আমাদের। এদের কাজ হচ্ছে কি চায়না বর্ডার, বিশেষ চায়না বর্ডারে কোনো ধরনের সমস্যা হলে এই ফোর্স এখানটে কাজ করে। কারণ আমাদের এই যে 1962 সালে যে চায়না যুদ্ধ হয়, ইন্দো চায়না যুদ্ধ, সেইখানতে এই যুদ্ধের ফলস্বরূপ আমরা এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সকে পাই। প্রয়োজন হয় যে না, বিশেষ একটা আমাদের ফোর্সের প্রয়োজন, ইন্দো চায়না বর্ডার, ভারত চায়নার যে বর্ডার, সেখানে রাখা প্রয়োজন এই ধরনের ফোর্সকে। এবার কি ফোর্স ওয়ান, এই যে ফোর্স ওয়ান দেখতে পাচ্ছি, এটা মহারাষ্ট্র পুলিশের একটা বিশেষ ফোর্স। হ্যাঁ, ফোর্স ওয়ান হচ্ছে মহারাষ্ট্র পুলিশের একটা বিশেষ ফোর্স, আর গ্রেউল হচ্ছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার একটা বিশেষ পুলিশ ফোর্স। ব্যাস, দেখো এবার আমরা আসবো কি, এগুলো তো দেখলাম আধা সামরিক বাহিনী, প্যারামিলিটারি, আর দেখছি আমাদের সেনাবাহিনী, ইন্ডিয়ান এয়ারফোর্স আর হচ্ছে ইন্ডিয়ান নেভি। এবার আরও কতগুলো গুরুত্বপূর্ণ সংস্থা যাদের অনেক বড় অবদান আছে, তোমরা একটু দেখে নেবে, আমি সংক্ষেপে বলছি। দেখো প্রথমে সিবিআই, তোমরা দেখে নাও, একবার পড়ে নেবে। হ্যাঁ, আমি ক্লাসটাকে বড় করতে চাই না। সিবিআই রয়েছে এখানে, দেখো ডিরেক্টর প্রবীণ কুমার সৌদ। তারপর হচ্ছে কি ন্যাশনাল ক্যাডেট কর্পস, এনসিসি যাকে বলি, দেখে নেবে কত সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান ডিরেক্টর জেনারেল গুরবীরপাল সিং। এই এনসিসি, এই যে এনসিসি রয়েছে আমাদের, আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করবে। হ্যাঁ, এই এনসিসি না, এটা আমাদের এই ডাটাটা না, এটা তোমরা আপাতত পড়বে না, এটা পড়ার দরকার নেই, এটা পড়ার দরকার নেই, এটা পড়ার দরকার নেই, এটা পড়বে না। এটা আমাদের এই এনএসজি যে রয়েছে, এনএসজির জিনিসটা এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর ডিআরডিও, গুরুত্বপূর্ণ সংস্থা, অবশ্যই ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান অবশ্যই পড়বে তোমরা। হ্যাঁ, কিরম? সমীর ভি কামাত, 1988 সালে স্থাপিত হয়, হেডকোয়ার্টার নিউ দিল্লি, পড়তে হবে। এর যদি আমরা বলি কি, এর মটো কি শক্তির উৎপত্তি বিজ্ঞানে, অর্থাৎ স্ট্রেংথস অরিজিন ইন সায়েন্স। খুব মোস্ট ইম্পর্টেন্ট। ডিআরডিও জানি কত বড় ভূমিকা ভারতের ডিফেন্সকে শক্তিশালী করার ক্ষেত্রে, এই ডিআরডিওর অনেক অবদান রয়েছে। আমরা নেক্সট আসবো হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনআইএ যে বলে। ডেটটা খুব ইম্পর্টেন্ট, 2008 সালে হয়। সদানন্দ বসন্ত দাতে বর্তমান তার ডিরেক্টর জেনারেল। আর এর মোটো খুব ইম্পর্টেন্ট, নেশনস প্রোটেকশন ইজ দ্য ফার্স্ট ডিউটি। দেশ সুরক্ষা হচ্ছে প্রথম কর্তব্য।
তারপর বড় আমাদের পর্ব হচ্ছে আমাদের বর্ডার রোডস অর্গানাইজেশন। এই সংস্থা তো আমাদের ভারতীয় সেনাবাহিনীকে, ভারতীয় ডিফেন্সকে প্রচুর মজবুত করেছে। কেন করেছে দেখো, তোমরা বললে বুঝতে পারবে। ভারতীয় সেনাবাহিনীর সমস্ত রকম পরিকাঠামো তৈরি করাই এর প্রধান লক্ষ্য। বিশেষ করে পাহাড়ি এলাকায়, পার্বত সংকুল যে এলাকায় রাস্তাঘাট ব্রিজ নির্মাণ থেকে শুরু করে সমস্ত রকম কার্যাবলী কী করে থাকে, এই বর্ডার রোড অর্গানাইজেশন করে থাকে। সেই জন্য এস্টাবলিশ ডেটটা খুব ইম্পর্টেন্ট, 1960 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লি। বর্তমানে ডিরেক্টর জেনারেল রঘু শ্রীনিবাসন, তোমরা চেক করে নেবে একটু। ইয়েস। তারপর আছে আমাদের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, বুঝতে পারছো, কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ সংস্থা যারা অবৈধ মাদক পাচার সহ অন্যান্য বেআইনি দ্রব্যের ভুলেছে না চোরাচালান বন্ধ করার কাজ করে। ব্যাস। তারপরে আছে আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো, আইবি তোমরা দেখে নেবে। তপন কুমার ডেকা বর্তমানে আইবি, এটা নামটাই এটা ইম্পর্টেন্ট, তপন কুমার ডেকা। আইবি। তারপরে তো দেখতে পাচ্ছ নিচে কী আছে, এটা আমাদের ন্যাশনাল সেফটি কাউন্সিল, মোটামুটি লেস ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না, দেখলে একটু দেখে নিও। এর আমি ক্লাসে যেহেতু আমি পড়ছি ডিফেন্স, আমি কাজে শেষ করবো। দেখো, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম নারী পড়তে হবে আমাদের, প্রথম নারীদের নাম মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, কৃতিকা কৌল আর ক্যাপ্টেন ফতিমা ওয়াসিম, এই যে দুজন মহিলা, ফার্স্ট ওমেন, প্রথম মহিলা মেডিকেল অফিসার, প্রথম মেডিকেল অফিসার যাদেরকে নিয়োগ করা হয় কোথায়, সিয়াচেন যে রয়েছে আমাদের লাদাখ সিয়াচেন, সেখানে কী করে এই প্রথম দুজন মহিলা ফতিমা ওয়াসিম আর হচ্ছে কৃতিকা কৌলকে মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত করা হয় ইন্ডিয়ান আর্মির ইতিহাসে। প্রথম মহিলা ফাইটারের নাম কি, মনে রাখবে তোমরা অবশ্যই। দেখো, 3 জন প্রথম মহিলা ফাইটার রয়েছে ভারতবর্ষের, অভিনন্দন কৌর, ভাবনা কান্ত, মোহনা সিং। এরা 2016 সালে ভারতের বায়ুসেনার সঙ্গে যুক্ত হয় পাইলট হিসাবে। নেক্সট আমরা দেখছি কি, নেক্সট হচ্ছে প্রথম মহিলা ফাইটার যিনি যুদ্ধ অভিযানে অংশ নেন, নাম হচ্ছে এই ভাবনা কান্ত। প্রথম মহিলা ফাইটার যে ছিলেন ফাইটার পাইলট, তিনি ভাবনা কান্ত। তিনি 2019 সালে এই যে আমাদের সার্জিক্যাল স্ট্রাইক হয়, মনে পড়ছে, সেখানে এরও কতটা অনেকটা অবদান রয়েছে ভাবনা কান্তের। মোস্ট ইম্পর্টেন্ট নাম। প্রথম মহিলা নৌবাহিনীর পাইলট কে ছিলেন শিবাঙ্গী, 2019 সালেও তিনিও কিন্তু যুক্ত হন ভারতীয় সেনাবাহিনীতে প্রথম পাইলট হিসেবে। প্রথম মহিলা সেনা পুলিশ অফিসার শান্তি তিগ্গা, মনে রাখবে তার নামটা। নেক্সট হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল, নাম মনে রাখবে। ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল হচ্ছে পুনিতা আরোরা, মোস্ট ইম্পর্টেন্ট নাম একটা। তিনি 2004 সালে এই পদ লাভ করেন, লেফটেন্যান্ট জেনারেল, ঠিক না, মহিলা। আচ্ছা, এবার তোমরা দেখবে প্রথম মহিলা ফ্লাইট কমান্ডার কে, সালিজা ধামি, ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা ফ্লাইট ইউনিটের নেতৃত্ব দেন তিনি, ফ্লাইট কমান্ডার তিনি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি প্রথম মহিলা মিসাইল প্রজেক্ট ডিরেক্টর কে, প্রথম মিসাইল প্রজেক্ট ডিরেক্টরের নাম, গুরুত্বপূর্ণ নাম, টেসি থমাস। সেই জন্য আমরা টেসি থমাসকে কী বলি, মিসাইল ওমেন অফ ইন্ডিয়া বলে থাকি। এই যে পদ্মাবতী বন্দ্যোপাধ্যায় নামটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, তিনি ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা এয়ার ভাইস মার্শাল, ঠিক না, এবং এয়ারফোর্স মেডিকেলের প্রথম মহিলা এডিজি ছিলেন তিনি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এটা, যে প্রথম মহিলা ভাইস মার্শাল। নেক্সট আমাদের কী আসবে, নেক্সট হচ্ছে আমাদের ফার্স্ট টু ওমেন টু অ্যাটেইন দ্য র্যাঙ্ক উইং কমান্ডার। তাহলে ভারতের প্রথম মহিলা উইং কমান্ডারের নাম, কি, ইন্ডিয়ান এয়ারফোর্সের নাম হচ্ছে কি, বিজয়ালক্ষ্মী রামানন, ইম্পর্টেন্ট নাম। আর মনে রাখবে তোমরা ভারতের যে কমান্ডার রয়েছে আমাদের প্রেরণা দেওস্থলী, হ্যাঁ, প্রেরণা দেওস্থলী। এই প্রেরণা দেওস্থলী ইজ দ্য ফার্স্ট ওমেন অফিসার টু কমান্ড এ ওয়ারশিপ। ভারতীয় নৌবাহিনীর যে ওয়ারশিপ রয়েছে, যুদ্ধজাহাজ, একটা যুদ্ধজাহাজকে কমান্ড করার ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলার নাম হচ্ছে প্রেরণা দেওস্থলে, ঠিক আছে না। তো বন্ধুরা, এখান থেকেই আজকের এই ক্লাস থাকলো। আমি একটাই রিকোয়েস্ট তোমাদেরকে বলবো, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, তোমাদের যেন সবাই উপকৃত হয়। কারণ আমি ইউটিউবে এই ধরনেরই ক্লাস দেবো, যেটা সচরাচর খুব একটা কম পাবো, বা আমি যে ক্লাসগুলো দেবো সেগুলো এভাবেই দেবো, যেটা পুরো ডিটেলস যেন থাকে। তো ক্লাস আমার দিতে একটু সেই জন্য লেট হয়, কারণ বানাতে একটু সময় লাগে। তোমরা পিডিএফটা দেখে বুঝতে পারছো, দেখো কত ধরনের তথ্য রয়েছে। আমরা তো শুধু কেবলমাত্র বললাম হচ্ছে 14 পেজ, এছাড়াও 31টা পেজ। আমি হয়তো আরেকটা ক্লাস লাগবে আমাদের করতে। তো এরপর দিন আমাদের ভারতীয়, তুমি দেখতে পাচ্ছ তোমরা, এই যে ভারতীয় পরমাণু পরীক্ষা থেকে শুরু করে মিসাইল থেকে শুরু করে অনেক রকম আলোচনা আমাদের রয়েছে, হ্যাঁ। তো আমি এরপর দিনগুলো আলোচনা করব। তো আমি বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর তোমরা অবশ্যই ক্লাসটাকে ভালো লাগলে শেয়ার করে দিও, আবারও বলছি। আর পিডিএফটা পাওয়া যাবে কী করে, আমি আজকের ক্লাসে বললাম না, আমি পরের দিনের ক্লাসে সেটা বলবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।